প্রিয় দর্শক, রাম মন্দির উদ্বোধনের বছরে উত্তরপ্রদেশে বিজেপি হাতছাড়া। প্রিয় দর্শক, এবারই নির্বাচন হয়েছে ভারতে, আর এবারই রাম মন্দির নির্মাণ করেছে উত্তরপ্রদেশে, আর সেই উত্তরপ্রদেশে পরাজিত হয়েছে বিজেপি। বেশিরভাগ আসন তারা হারিয়েছে সেখানে। বিজেপির পরাজয় মানে বা কোণঠাসা হওয়া মানে, ধরাশায়ী হওয়া মানে, শক্তি দুর্বল হওয়া মানে সেখানে একটা গণতন্ত্রের একটা উন্মেষ ঘটবে, যেটার একটা ভালো প্রভাব বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলিতে পড়বে। তবে ভোট গণনা যতই এগোচ্ছে, সামনে আসছে উল্টো ছবি। এখানে বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। যশোরের অভয়নগরে পুলিশ হেফাজতে একজন নারী মারা গেছেন, টর্চারের কারণে মারা গেছেন। আই রিপিট, টর্চারের কারণে। এদেশের অসভ্য পুলিশ, যারা রাষ্ট্রের একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আর নিজেদের পরিচয় ধরে রাখতে পারছে না। বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ সাহেব আওয়ামী লীগের কেউ নয় এবং তাদেরকে আওয়ামী লীগ সেনাপ্রধান কিংবা পুলিশ প্রধান বানাননি বলে মন্তব্য করেছেন জোর গলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব। এখন বাংলাদেশের জনগণ হাসবেন না কাঁদবেন না কোন মন্তব্য করবেন? ওরা কি কথাগুলো মুখ থেকে বলে না ওদের শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে কথা বলে? সেটা এখন বাংলাদেশের জনগণের কাছেই ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের সরাসরি ভিডিও শুরুতে যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। আমরা এমন এক স্তরে, এমন এক সমাজে, এমন এক অবস্থানে আমরা অবস্থান করছি, আমরা সত্যি কথাটা এখন আর বলা বড় কঠিন হয়ে যাচ্ছে। এবং এমন এমন লোকজন আছেন যাদের ব্যাপারে টু শব্দটিও করা যাচ্ছে না, ইভেন সাংবাদিকরাও করছে না। কোনো একটা ঘটনায় এই বছরখানিক আগে কোনো পত্রিকায় একটা বড় অপরাধীর নামটি পর্যন্ত ছাপেনি। এটা দুঃখজনক। এবং আমরা এমন এক সমাজ আমরা তৈরি করে নিচ্ছি যেখানে নীতি নৈতিকতাহীন মানুষগুলোকে আমরা নীতি নৈতিকতা প্রোটেকশনের জন্য আমরা ওদেরকে ওখানে পদায়ন করছি, দায়িত্ব দিচ্ছি। ওই যে শুটকির বাজার পাহারা দেয় বিড়াল, এরকম আমরা সব বিড়ালকে খোঁজ করে এনে এখন আমাদের শুটকির গোডাউন আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করছি সবখানে। আজকে শুধু একজনকে নিয়ে আপনি আলোচনা করছেন, আপনি পাশাপাশি আমার এই যে প্রবাসী আর ভাই বোনদের মালয়েশিয়ায় কী ভয়ঙ্কর ব্যাপার। চারজন ফেরেস্তার মতো সংসদ সদস্য 1000 কোটি টাকা লোপাট করে ওদেরকে পথে বসিয়েছে। আজকে সবচেয়ে বড় কষ্ট হয় আমার পার্লামেন্টের মেম্বার, আজকে উনি খুন হন পাশের দেশে, এবং খুন হওয়ার পরে যেই কাণ্ডকীর্তি গল্প বেরিয়েছে সারা পৃথিবীর কাছে আমার পার্লামেন্টকে কোথায় নিয়ে গেছে আমি জানি না। বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ সাহেব আওয়ামী লীগের কেউ নয় এবং তাদেরকে আওয়ামী লীগ সেনাপ্রধান কিংবা পুলিশ প্রধান বানাননি বলে মন্তব্য করেছেন জোর গলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব। এখন বাংলাদেশের জনগণ হাসবেন না কাঁদবেন না কোন মন্তব্য করবেন? ওরা কি কথাগুলো মুখ থেকে বলে না ওদের শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে কথা বলে? সেটা এখন বাংলাদেশের জনগণের কাছেই ছেড়ে দিলাম। বাংলাদেশের এদেশের সাধারণ যে কোনো রিক্সাওয়ালাকেও যদি জিজ্ঞেস করেন, যে সচেতন নাগরিক হিসাবে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এদেশের একজন সেনাপ্রধান কারা বানায়, এদেশের একজন পুলিশের প্রধান কে বানায়, তো স্বভাবতই পুলিশ প্রধান কোনোদিন জামাত শিবিরের লোকদেরকে আওয়ামী লীগ বানাবে না, বিএনপির লোকদেরকে আওয়ামী লীগ বানাবে না। এবং একই জিনিস অন্য দলের ক্ষেত্রেও কেউ ক্ষমতায় থাকলে সেই দলের চরম বিরোধী কোনো ব্যক্তিকে তো স্বেচ্ছায় সেনাপ্রধান এবং এই পুলিশ প্রধান বানাতে যাবে না, এত বড় একটা বড় গুরু দায়িত্ব অপরিচিত কাউকে দিবে না। কিন্তু ওবায়দুল কাদের বলছেন যে আজকের এই পুলিশ প্রধান এবং সেনাপ্রধান এরা আমার দলের কেউ নয় তো বটেই, এমনকি তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো, তাদের এই পদ পদবিগুলো আওয়ামী লীগ দেয়নি। তাহলে চিন্তা করেন, ওরা সকাল সন্ধ্যা কথা বলে, কি জোরে কথা বলে, কোত্থেকে কথা বলে, কোন মুখ থেকে কথা বলে, কোন লজ্জায় কথা বলে, কোন শরমে কথা বলে। বেহায়ারও তো একটা সীমানা থাকা দরকার, যেটা বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের এই কাদের সাহেব গংরা আজকের এই বেহায়ার সীমানাটাকেও ছাড়িয়ে ফেলেছে। আমি পৃথিবীর ইতিহাসে এত নির্লজ্জ, এত মিথ্যুকের দল, এতটা বেশরমা আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই, হতে পারে না। আওয়ামী লীগ প্রতিটা পদে পদে এই বেনজিরকে তৈরি করেছে, এই জেনারেল আজিজকে তৈরি করেছে, এদের মাধ্যমে নির্বাচনগুলোতে কলুষিত করে অবৈধ পথে ক্ষমতায় এসেছে। এখন সকাল সন্ধ্যা মানুষকে বিভ্রান্ত, বিভাজন সৃষ্টির জন্য যা ইচ্ছা তাই বকবক করে যাচ্ছে। কখনো বলছে তাদেরকে দেশ থেকে নিষেধ করিনি, কখনো বলছে এটা আইনের ব্যাপার, কখনো বলছে তারা কোথায় গিয়েছে আমরা জানি না, কখনো বলছে বিচার আইনের গতিতে চলছে। আবার এরাই কিন্তু এই বেনজিরদেরকে
স্যাংশন আসার পরে বিদেশে কোটি কোটি টাকা খরচ করে ডলার দিয়ে পাঠিয়েছিল শুধু জনগণকে দেখাতে যে না, আমার এই পুত পবিত্র সন্তান, এদের কোনো কালিমা দাগ লাগতে দেয়া যাবে না, এরা আমেরিকা ঘুরে এসেছে। আজ সে কারণেই আমি বলছি যে এটা একটা প্যানিক তৈরি করছে, এটা একটি অনৈতিকভাবে মানুষকে বিভাজনের মধ্যে রাখার জন্য, একটু ভিন্নভাবে মানুষকে আজকের তাদের ব্যস্ত রাখার জন্য, এবং আওয়ামী লীগ একটি তাদের শুদ্ধি অভিযানের অংশ নিয়ে যে বিদেশিদেরকে দেখাতে হবে, বিশেষ করে আমেরিকার একটি পরামর্শের ভিত্তিতে যে তাদের যেহেতু নিষেধাজ্ঞার বিশেষ কিছু চাপ রয়েছে, ওই চাপগুলো থেকে বাঁচার জন্য এখন তারা এই বেনজিরকেও বানিয়ে দিয়েছে জামাত শিবির, এই আজিজকেও বলে বেড়াচ্ছে জামাত শিবির। মানে আওয়ামী লীগ না, তার মানে তারা কি হয়? জামাত শিবির ছাড়া তো আর কিছু না। বাংলাদেশে কেউ কখনো কোনো দুর্বলতায় পড়লেই বলা হয় যে ওই লোকটি আমাদের কেউ না। নিশ্চয়ই আপনারা জানেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেবের ইতিহাস। তিনি যখন ভারতের একটি বক্তব্য দিয়ে সেটা নিয়ে বাংলাদেশে বেশ বিতর্ক হয়েছিল, একই কথা আওয়ামী লীগের সবাই বলেছিল উনি আমাদের দলের কেউ না। তো দলের কেউ না হলে তোমরা কেমন দল যে বাহির থেকে ডেকে এনে পররাষ্ট্রমন্ত্রীর মতো একটা মন্ত্রিত্ব তোমাকে দিতে হয়? আওয়ামী লীগের কোনো ধর্ষণকারী, হত্যাকারী, নির্যাতনকারী সামনে আসলেই বলবে ওরা আমার দলের কেউ না। বাংলাদেশে আপনারা জানেন যে জামাত ইসলামের সাথে বসে উঠে রাজনীতি করেছে, হাদিয়া পাঠিয়েছে, গোলাম আজমের কদমবুচি করেছে, সেই আওয়ামী লীগই তাদেরকে বলছে আমরা চিনি না, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। এরা স্বার্থের জন্য যখন যাকে যেখানে খুশি কোরবানি দিতে পারে, কোরবানি করতে পারে, কোরবানি নিতে পারে। লজ্জা শরম বিন্দুমাত্র যদি থাকে তাহলে এদের রাজনীতি করার বিন্দুমাত্র অধিকার নেই। কিন্তু এদের আসলে কিছুই নেই, না আছে নৈতিকতা, না আছে আদর্শ, না আছে রাজনৈতিক কোনো স্থিরতা, না আছে তাদের মধ্যে কোনো দূরদর্শিতা, না আছে বাংলাদেশের জনগণের জন্য কোনো ভালোবাসা। একটাই তাদের উদ্দেশ্য, সেটা হচ্ছে অনৈতিক অবৈধ পথে ক্ষমতা দখল। আর এই ক্ষমতা দখল করতে গিয়ে এখন বেনজিররাও, আজিজরাও জামাত বিএনপির প্রোডাক্ট, আওয়ামী লীগের কেউ না, এই হচ্ছে ওদের মুখের ভাষা। প্রিয় বন্ধুরা আমার, দেশকে রক্ষা করতে হলে, এই মিথ্যুকবাদী আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে এখনই আপনাদেরকে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। মানুষের অধিকার মানুষকে নিয়েই আদায় করতে হবে। যে ভারতের যেই নির্বাচন, সেই নির্বাচনে বিজেপির নরেন্দ্র মোদী, অমিত শাহের যে হুঙ্কার, সেই হুঙ্কারে মনে হচ্ছিল যে এই দেশটাতে গণতন্ত্র আরো কোণঠাসা হবে, সাম্প্রদায়িক শক্তির আরো উত্থান হবে, যার প্রভাব পড়বে আমাদের এখানে খারাপ কোনো, মানে ভালো কোনো প্রভাব পড়বে না, খারাপ ছাড়া। তো সেই জায়গায় একটা বিপরীত চিত্র, মনটা খারাপ হয়ে গিয়েছিল। মানে বুথ ফেরত যে জরিপ, সেই জরিপে দেখানো হচ্ছিল যে বিপুল ভাবে জিতবে আবারও বিজেপি এবং বিরোধী জোট, যথারীতি মানে কোণঠাসা অবস্থা। কিন্তু একেবারে উল্টো, বিশেষ করে পশ্চিমবঙ্গের চিত্রটা তো একেবারেই আমাকে একেবারে মানে আমার মনটা সত্যি খুশিতে ভরে গেছে। ভারতের নির্বাচনটা বলে নিই যে কিছু আসে যায় না, এটা তার আমাদের না। সেখানে কংগ্রেস আসলে কি আর বিজেপি আসলে কি, বাংলাদেশ সম্পর্কে তো নীতি পরিবর্তন হবে না, তারপরেও আমি মনে করি যে একটা মৌলিক পরিবর্তন হবে। আস্তে আস্তে বিজেপি স্বৈরতন্ত্রের দিকে উত্থান হচ্ছিল ভারতের এই বিজেপি নেতৃত্বে। সেখানে গণতন্ত্র, গণমাধ্যম সংকুচিত হয়ে আসছিল, মুসলমানরা অসহায় হয়ে পড়ছিল। সেই জায়গায় একটা বিপরীত স্রোত তৈরি করেছে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট। তো বিজেপির পরাজয় মানে, বা কোণঠাসা হওয়া মানে, ধরাশায়ী হওয়া মানে, শক্তি দুর্বল হওয়া মানে, সেখানে একটা গণতন্ত্রের একটা উন্মেষ ঘটবে, যেটার একটা ভালো প্রভাব বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলিতে পড়বে। সেই কারণেই আমার আগ্রহ, অন্য কোনো কারণে না। আমি তো আর ভারতের নাগরিক না, ফলে মানে ওদের নির্বাচনে কংগ্রেস জিতলো বা বিজেপি জিতলো সেটা না, কিন্তু চিন্তা করি যে কোন শক্তি আসলে মানে আমাদের জন্য ভালো হবে। তো যাই হোক, প্রথমে যেই আমার খুবই পছন্দের মানুষ রাহুল গান্ধী, সেই রাহুল গান্ধী বিপুল ভাবে জিতছে এবং রায়বেরেলিতে রাহুলের কাছে হার মেনে নিলেন বিজেপির দীনেশ। এটা একটা খারাপ ভালো দিক দেখলাম যে দীনেশ, সে বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিং, এদের মধ্যে একটা গণতান্ত্রিক চর্চা আছে। এই যে হার মেনে নিয়েও সে চমৎকার ভাবে তার সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যটা গণতান্ত্রিক। ফলে বোঝা যায় যে ভারতের অনেক গণতন্ত্রের পথ থেকে তারা সরে গেছে বিজেপি, কিন্তু তারপরেও এখনো মূল্যবোধগুলো আছে, তার প্রমাণ কিন্তু পাওয়া গেল এই নির্বাচনে। ভারতের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরেলি আসনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিং। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 8টায় লোকসভা নির্বাচনে ভোট গণনা শুরু হয়। বেলা 1:42 হালনাগাদ তথ্য অনুযায়ী রাহুলের কাছে দীনেশ পরাজয় স্বীকার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন দীনেশ, এতে তিনি রায়বেরেলির জনগণের কাছে ক্ষমা চান। বলেন তার দলের সদস্যরা কংগ্রেসের এই ঘাঁটিতে, অর্থাৎ রায়বেরেলি এই ঘাঁটিতে বিজেপির জয় নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, কিন্তু জনগণের রায় দেওয়ার বিষয়টি তার দলের সদস্যদের হাতে ছিল না। ভারতের নির্বাচন কমিশনের শেষ তথ্য অনুসারে কংগ্রেসের রাহুল এই আসনে বিজেপির দীনেশের চেয়ে 2 লাখের বেশি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। এ পর্যন্ত রাহুলের প্রাপ্ত ভোট 3,60,914, দীনেশের প্রাপ্ত ভোট 1,59,870। ফেসবুক পোস্টে
দিনেশ বলছেন, তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে রায়বরেলির জনগণের সেবা করেছেন। এই সেবাকালে যদি তার চিন্তা, কথা বা কাজে কোনো ভুল হয়ে থাকে কিংবা কাউকে আহত করে থাকেন, তাহলে তিনি ক্ষমা চান। এইটাই হচ্ছে গণতান্ত্রিক একটা মানসিকতা যেটা তিনি দেখালেন। রায়বরেলি কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে গত 20 মে ভোট হয়। লোকসভা নির্বাচন 19 এপ্রিল শুরু হয়, শেষ হয় 1 জুন। গত শনিবার ভোট শেষ হওয়ার পরই শুরু হয় বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ। প্রতিটি বুথ ফেরত জরিপ আভাস দেয় এই নির্বাচনে আবার জিতেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট। তবে এসব বুথ ফেরত জরিপের পূর্বাভাস নাকচ করে দিয়েছে ইন্ডিয়া জোট। এই নির্বাচনে যেটি হতে পারে, যদি বিজেপি ক্ষমতায় আসে, খুব বেশি মানে ভোটের ব্যবধানে না, তাদের যে ছিল যে 400 পার করতে হবে, সেই দম্ভটা মানে অন্তত নিচে নামলো। মানে মানে জোটই, অর্থাৎ এনডিএ যেটা বিজেপি নেতৃত্বে আর ইন্ডিয়া যেটা কংগ্রেসের নেতৃত্বে, এই জোটের এটা কাছাকাছি চলে আসবে, অর্থাৎ অনেকখানি সামনে চলে আসবে। এটাও একটা অগ্রযাত্রা। তো ফলে এটা একটা ভালো যে অন্তত নির্বাচনের একটা ব্যবস্থা আছে বলেই আজকে মোটামুটি কংগ্রেস ভালো করছে। তার নতুবা মানে আর বললাম না, উদাহরণ দিতে চাই না, মানে তৃতীয় মেয়াদে এসে আরো ভালো করা, একেবারে নিরঙ্কুশ করা, সেই অবস্থাটা থাকলো না, নিচের দিকে নামলো বিজেপি। এটাই আমি মনে করি যে সাফল্য। যশোরের অভয়নগরে পুলিশ হেফাজতে একজন নারী মারা গেছেন, টর্চারের কারণে মারা গেছেন। আই রিপিট, টর্চারের কারণে। এদেশের অসভ্য পুলিশ, যারা রাষ্ট্রের একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আর নিজেদের পরিচয় ধরে রাখতে পারছে না, যারা দলীয় গুন্ডায় পরিণত হয়েছে এবং বহু সময় নিজের ধান্দার জন্য মানুষের উপরে অত্যাচার নির্যাতন করে গ্রসলি। কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমকে ধরে কথা বলতে প্রস্তুত নই, ওদের পরিচিতি আজকে এই জায়গায় গিয়ে ঠেকেছে। সুতরাং আপনি আপনার ভাষ্য, পুলিশের ভাষ্য আমরা বিশ্বাস করি না। পুলিশ কি বলবো আমরা ধারণা করতে পারি, উল্টো ভুক্তভোগীরা কি বলছেন সেটা একটু বলি। কিন্তু এটা তো ফ্যাক্ট যে তাদের হেফাজতে এই নারী মারা গেছেন। যে কথাটা বলা হচ্ছে ঘটনার আদ্যপান্ত বিবিসি বাংলা এভাবে লিখেছে, অভয়নগর উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল জলিল মোল্লার স্ত্রী আফরোজা বেগম। ঘটনার বিবরণ দিতে গিয়ে আফরোজা বেগমের ছোট ছেলে সাব্বির মোল্লা অভিযোগ করেন, শনিবার রাত 11:30টার পরে পুলিশ এসে বাড়িতে তল্লাশি চালিয়ে তার মায়ের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়। বিবিসি বাংলাকে তিনি বলেন, 11:30টার দিকে ভাত খাওয়ার জন্য আম্মু পানি আনতে যাচ্ছিল। ওই সময় আব্বুকে খুঁজতে আসে এক লোক। আম্মু বলে আব্বু ইজি বাইক স্ট্যান্ডে। পরে আব্বুকে এনে কথা বলার পর আব্বু আবার চলে যায়। সেই লোক আবার আসে, আম্মু পানি আনতে গেছিল। ওখান থেকে আসার সময় 5-6 জন পুলিশ ও সোর্স সহ 10 জনের মতো লোক ঘরে ঢুকলো। এ সময় উপপরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক সিলন আলী, এএসআই শামসুল হক ও নারী কনস্টেবল রাবেয়া খানম অভিযানে তল্লাশি চালান। মিস্টার মোল্লা বলেন, আব্বুর পরিচিত যে লোক আসছিল তার পকেট থেকে কি জানি পায়। পরে আম্মুকে সার্চ করে, বাড়িতেও করে, বলে তোমার কাছে কি আছে দাও, যার পকেট থেকে কিছু পায় তাকে ছেড়ে দেয়। পরে আম্মুকে বলে কিছু পাইলে আজকে মামলা দিব, না পেলেও মামলা দিব। 5 জন পুলিশ ছিল, তারা তাকে খালি চট থাপ্পড় মারছিল। আম্মু বারবারই বলছিল আমার কাছে কিছু নাই। এক পর্যায়ে আফরোজা বেগমকে ফ্যানের সাথে বেঁধে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন মিস্টার মোল্লা। একই সাথে মাকে চট থাপ্পড় মারার সময় ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়। তাকে রীতিমতো চুল দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে বাঁধা হয়েছিল বলা হয়। আমাকে ঘর থেকে বের করে দেয়। সিলন দারোগা আম্মুর কাছে কিছু না পাওয়ার পর তাকে মাথায় মুখে চড় মারে। পরে কিছু না পেয়ে মহিলা পুলিশ আসার পর তাকে ঘরের ভেতরে ফ্যানের সাথে চুল বেঁধে ফ্যান চালু করে দেয় সিলন দারোগা, বলেন মিস্টার মোল্লা। অজ্ঞান অবস্থায় রাত আনুমানিক 2টার দিকে পুলিশ তাকে গাড়িতে করে নিয়ে যায়। এরপর আমরা জানি যে সেখান থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন, হসপিটালে নেওয়া হয়, মারা যান। পুলিশি হেফাজতে ছিলেন। মানে পুলিশের বক্তব্য আছে, আমি আর ওটা পড়তে যাচ্ছি না। তারা যা যা বলবেন তা তো আমরা বুঝতেই পারি। সেটা হচ্ছে উনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। আমরা ধরে নিলাম চিহ্নিত মাদক ব্যবসায়ী, বিশ্বাস করে নিলাম যে পুলিশের কথা সত্য। একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী। এমনকি জনাব বদিকেও যদি পুলিশ কোনোদিন ধরে তো কি হয়েছে? এরপর ওনারা বলছেন ওনারা কোনো নির্যাতন করেন নাই এবং যথারীতি যেটা হয় ওনার ময়নাতদন্ত সুরতহাল সব কিছুই এই সরকারের নেক্সাস মিলে করবে এবং কোনো সমস্যা পাওয়া যাবে না, এগুলো আমরা বুঝতে পারি। প্রশ্ন হচ্ছে, একজন মানুষ অভিযুক্ত কি অভিযুক্ত না, একজন মানুষ দাগি আসামি কি আসামি না, তার বাড়িতেই আবার ফ্যাক্টরিও যদি পাওয়া যায়, আপনি কোনো মানুষকে অত্যাচার নির্যাতন করতে পারেন না, কোনোভাবেই পারেন না। মানে আমরা একেবারে গা শোয়া করে ফেলেছি। আজকে নারী মারা গেছে বলে আমরা আলাপ করছি, কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে, ধরে নিলাম নানা অপরাধের সত্যিকার অপরাধীদেরকেও যখন ধরে নিয়ে যায়, না পিটিয়ে কাকে রাখে? পুলিশের কাছে গেলে আপনি পেটুনি খাবেন ভয়ঙ্কর রকম। এটা প্রত্যেককে টেকেন ফর গ্রান্টেড করে ফেলেছি আমরা। মানে আমরা এত অসভ্য সমাজে বছরের পর বছর বসবাস করেছি, আমাদের প্রশ্নটা আসেও না। আর পুলিশ আমাকে ধরে নিয়ে গেলেও আমাকে পেটাতে পারে না। পেটানো দূরের কথা, আমি বহুবার আমার এই রিলেটেড ভিডিওগুলোতে দেখিয়েছি, হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ যে আইন 2013 সালে হয়েছিল, তার সংজ্ঞা অনুযায়ী আপনাকে কোনো মানসিক নির্যাতন করবে না। নির্যাতন বলতে কষ্ট দেয় এমন কোনো শারীরিক বা মানসিক নির্যাতন, মানে আপনাকে মানসিক নির্যাতন করতে পারে, আপনাকে হুমকি দিতে পারে না, আপনাকে ক্রস ফায়ারের ভয় দেখাতে পারে না, না কোনোভাবেই পারে না। তোমাকে পেটাবো এই বলেও মানসিকভাবে নির্যাতন করতে পারবে না। সেখানে আপনি ধরে নিয়ে গিয়ে পেটান, মেরে ফেলেন। মানে অসভ্যতার কোন পর্যায়ে আমরা গেছি। আর তার সন্তানের যে ভাষ্য, সেই ভাষ্য অনুযায়ী পাই বা না পাই মামলা দেবই।
মামলা বাণিজ্য তো আছেই, ইয়াবা পকেটে ঢুকিয়ে মামলা দেয়া, ঘরের মধ্যে ইয়াবা রেখে মামলা দেয়া, অস্ত্র রেখে মামলা দেয়া খুব কমন প্র্যাকটিস। মামলা দেয়া মানেই হচ্ছে আপনার একটা ধান্দার পথ খোলে। ওই যে বলছিলাম, কখনো কখনো আপনি সরকারের হয়ে বিরোধী দলকে ঠেকান এবং এরপর অনেক সময় প্রাইভেট প্র্যাকটিস করেন। অনেক সময় আপনি লোকজনকে ধরে আনেন, তাকে টর্চার করেন, তাকে মামলার ভয় দেখান বা মামলা দিয়ে দেন, বা মামলা দিলেও কোন ধারায় দেবেন এসব নিয়ে প্রচুর বার্গেইন হয়, প্রচুর নেগোসিয়েশন হয়, করে 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 আপনার ধান্দা করেন। র্যাবের কথা আমরা জানি না, নারায়ণগঞ্জে 7 খুন, যখন আপনি র্যাব দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীকে খুন করিয়েছেন বিনা বিচারে, তখন তারাও প্রাইভেট প্র্যাকটিস করে, আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে খুন করে আসে। ঠিক একই রকম ঘটনা পুলিশ আবহমানকাল থেকে হচ্ছে। এই সময় সবসময় আমি একটা কথা বলি, পুলিশের এই অপরাধ কি কেউ বলবেন নতুন নাকি, পুলিশ আগেও এগুলো করেছে। একটা কথা মনে রাখতে হবে যে পুলিশ বাহিনীটার যে ধরনের ক্রিমিনালাইজেশন হয়েছে, সেটা এই সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে বহুগুণ বেড়েছে। রিপিট, বহুগুণ বেড়েছে, বিশেষ করে 14 সালের পর থেকে, বা 14 সালে একটু আগে যখন সরকার নিজে নির্বাচন একতরফা করে থেকে যেতে চেয়েছিল 12 সালের দিক থেকে, তখনই পুলিশকে এভাবে ব্যবহার করতে শুরু করে। তারপরে 18তে এসে তাদেরকে দিয়ে সিল মারিয়েছেন, ফলে তারা এখন দেশের রাজায় পরিণত হয়েছে এবং আর সব মানুষ তাদের কাছে প্রজাও না। আসলে রাজা হলে তো প্রজার প্রশ্ন আছে, প্রজাও না, সব মানুষ কৃতদাস। সো আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, এই ধরনের একটা পারসেপশন পুলিশের মধ্যে ঢুকেছে। এতে যেটা হয়, এই মুহূর্তে এই পুলিশের অত্যাচার নির্যাতন নিয়ে তো আন্তর্জাতিক আলাপ আছে। আমাদের রীতিমতো আমাদের মানে র্যাবের উপরে, বাহিনীর ওপরে এবং এর সদস্যদের উপরে স্যাংশন এসছে। আবার নতুন করে র্যাবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। ডয়চে ভেলে যে ডকুমেন্টারি আমরা দেখলাম কিছুদিন আগে, তাতেও। সুতরাং মানবাধিকার লঙ্ঘন মানে শুধু তো খুন করে ফেলা না, হেফাজতে নির্যাতন একটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন, ভয়ঙ্কর। মানে এখন খুনটুকুই শুধু মানবাধিকার লঙ্ঘন মনে করে বসে থাকা ইজ রং। কিন্তু যেটা বলছি, আপনার গ্রুমিংটা কীভাবে হয়? একটা স্বৈরাচারী ব্যবস্থার অধীনে পুলিশ যখন স্বৈরাচারী ব্যবস্থার অধীনে গ্রুমড হয়, তার গ্রুমিংটা এরকম। আপনি যে কোনো কিছু করতে পারেন, টর্চার করতে পারেন, গুম করতে পারেন, খুন করে ফেলতে পারেন। ইউ ক্যান ডু এনিথিং হোয়াটএভার ইউ লাইক। এই গ্রুমিংয়ের কারণেই না যাবতীয় যত সব ঘটনা ঘটুক, যত সব আলাপ থাকুক, সেটাও আপনাকে আসলে গায়ে আর মোটেও কোনো রকম কোনো কিছু লাগায় না। আরেকটা জিনিস তারা এখন বুঝে গেছেন, আমরাও আসলে সব মেনে নিতে শুরু করেছি। আমরা ওই দেশটাকে মগের মূল্য হিসেবে মেনে নিয়ে সঙ্গে কথা বলি না। মানে আবারও বলছি, না মারা যদি যান নাই, এরকমও যদি হয়, টর্চার হয়েছে একটা মানুষ, এটাও বিভৎস অপরাধ। রীতিমতো আইন আছে এবং এই আইনটাও সরকার সাধে করে নাই। জাতিসংঘের নির্যাতন বিরোধী যে চার্টার আছে, তার সিগনেচারি হওয়ার কারণে তাকে এটা করতে হয়েছে। এবং আমি অনেকবার বলেছি, পুলিশ এই আইনটাকে সরিয়ে ফেলার জন্য প্রতি বছর, এটার করার পর প্রতি বছর চাপ দিয়েছে সরকারকে। প্রধানমন্ত্রী, পুলিশ সফটওয়্যার সব তাই গেছেন, তাকে চাপ দিয়েছে। শেষে না পেরে অনেকগুলো ধারা পরিবর্তন করতে বলেছে। কেন? মানে নির্যাতন করা তাদের এতটাই মজা, তারা এতটাই স্যাডিস্ট হয়েছে, নির্যাতন করা তাদের লাগবেই। কেন চেঞ্জ করতে চায়? সো আমাদের একটা কথা একটু বলা দরকার, যারা ইভেন পুলিশ হেফাজতেও নির্যাতিত হচ্ছেন, তাদের স্পিক আউট করা উচিত। মরে যাওয়ার দরকার নেই, জাস্ট নির্যাতিত হয়েছেন সেটাই যথেষ্ট। মানসিক নির্যাতন, গায়ে মারতে হবে না, আপনাকে হুমকি ধামকি দিয়েছে, সেটাও কথা বলা দরকার। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, ভিডিওটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।